সিনেমা নেই কথিত কোনো তারকা, শুরুতে তাই হলে সিনেমাটির জায়গা হয়নি তেমন। এবার গণ অর্থায়নে নির্মিত সিনেমায় শেষ পর্যন্ত উঠে এসেছে জাতীয় স্বীকৃতির শীর্ষে। নানা চড়াই উতরাই পেরিয়ে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সাতাও। নির্মাতা খন্দকার সুমন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। সেরা শব্দগ্রাহক হয়েছেন সুজন মাহমুদ। স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক বিজয়ের নাম সাতাও। সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন অভিনেত্রী আইনুন পুতুল, আছেন নির্মাতা খন্দকার সুমন। ওয়েলকাম টু স্যান্ডালিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। বিজয় কেমন উপভোগ করছেন? বিজয় আনন্দের, এই আনন্দটা আরো বেড়ে গেছে হলো যে একটা প্রান্তিক জনগোষ্ঠীর গল্প নিয়ে সিনেমা নির্মিত হয়েছে এবং একই সঙ্গে সেটা গণ অর্থায়নের কোনো প্রকার প্রযোজক বা অর্থলগ্নিকারক ছাড়াই জিনিসটা দাঁড়িয়েছে আর কি। তো সেটা আরো ভালো লাগছে। আপু, ভাইয়া তো সব বলেই দিচ্ছে। প্রাপ্তি নিয়ে কি ভাবছেন? কি প্রাপ্তি হলো? দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? দর্শকদের কাছ থেকে রেসপন্স তো আমাদের এটা পেন্ডিং একটা পুরস্কার আর কি 2023 সালের। তো তখনই আমরা পেয়ে গিয়েছিলাম। এখন নতুন করে দর্শক পাচ্ছি যারা খুঁজছে যে সিনেমাটা কোথায় দেখা যায়, কারণ আমাদের আসলে এই ধরনের মুকুট না পড়লে তো আমরা সিনেমাকে গুরুত্ব দেই না। তো সেই জায়গা থেকে এই জাতীয় পুরস্কারটা পাওয়ার কারণে সিনেমাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা খুঁজে খুঁজে দেখছেন আর কি। অনুভূতিটা তো নিশ্চয়ই আনন্দের। আপনার পার্সোনালি প্রাপ্তিটা নিয়ে কি বলবেন? আমার ব্যক্তিগত প্রাপ্তি তো আসলে এখানে শুধু পরিচালনার, ওইটা তো একটা টেকনিক্যাল জব এবং একই সঙ্গে আপনার ধরেন শিল্প এবং টেকনোলজির সঙ্গে সংমিশ্রণ করার একটা জব। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হচ্ছিল যে আমাদের অন্যান্য বিভাগগুলোতে যে পুরস্কারগুলো পেয়েছে, বিশেষ করে সেরা অভিনেত্রী এবং সেরা শব্দগ্রাহক এবং পুরো টিমটাকে অ্যাপ্রিসিয়েশন করার জন্য সেরা চলচ্চিত্র, তো সেই প্রাপ্তিগুলো আমার কাছে ভালো লাগে এবং সেখান থেকে আলাদা করে লাইমলাইটে আসছে আমাদের পরিচালক, সেরা অভিনেত্রী এবং শব্দগ্রাহক। তো এটা অবশ্যই মানে আনন্দের মাত্রাকে দ্বিগুণ করে। সেরা অভিনেত্রী তো আমাদের সাথেই বসে আছেন। আপু, প্রাপ্তির বিষয়ে কি বলবেন? আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটা প্রাপ্তি মনে হয় অনেক বেশি আনন্দেরই হবে। সো আমার প্রাপ্তিটাও ওরকমই আনন্দের। যদিও এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি বড় অ্যাচিভমেন্ট, রাষ্ট্রীয় সম্মাননা, এটা তো অনেক বড় বিষয়। সেটা আসলে নিজেকে কখনো ভাবি নাই যে আমি এই পর্যায়ে আসতে পারি বা এই প্রাপ্তিটা আমার হতে পারে। তো ওই যে এখনো ওই স্বপ্নের মধ্যেই আছি আর কি, চলছে। ভাইয়া, যেদিন সাতাও নিয়ে ভেবেছিলেন, তখন কি আপনি ভেবেছিলেন যে এত দূরে যাবে, এত কিছু অর্জন করবে? না, এই অর্জন নিয়ে কোনো শিল্পী এইভাবে ভাবে না। মানে এটা কোথায় যাবে, ওই জার্নিটা আসলে শিল্পীর না। শিল্পীর জার্নিটা হলো যে আমি যা করছি সেটা সততার সঙ্গে করছি কিনা, আমি যা দিচ্ছি সততার সঙ্গে দিচ্ছি কিনা। তো আমাদের অনেক কমতি আছে। সাতাও একটি মানে একেবারেই কমপ্লিট একটা মানে খুব ভালো ফিল্ম আমি এটা বলবো না, কিন্তু আমাদের সর্বোচ্চ জ্ঞান যা ছিল তাই দেওয়া হয়েছে। ততদিনে এখন যদি আমি সাতাও বানাইতে যাই তাহলে আমার হয়তো সাতাওটা অন্যরকম হইতো। তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যতটুকু জ্ঞান ছিল, যতটুকু স্কিল ছিল সেটাকে উজাড় করে দিছি, মানে কমতি রাখি নাই। তো সেটার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওইটাতেই আমি স্যাটিসফাইড। আর বাকি যেগুলো মানে যে জিনিসগুলো এখন পুরস্কৃত হচ্ছে বা স্বীকৃতি পাচ্ছে, সেইটা আমাদেরকে আমাদের দর্শকদের কাছে, একই সঙ্গে আমাদের যে ক্রাউড ফান্ডেড ইয়ে ছিল, এখানে 1559 জন মানুষের অর্থায়ন ছিল এই ফিল্মটাতে, তাদেরকে একটা স্বীকৃতি দেয় যে আজ থেকে 8 বছর আগে যখন আমরা ফিল্মের কাজটার প্রথম দিকে ক্রাউড ফান্ডিং করছিলাম আর কি, শুটিং তো অনেক পরে হয়েছে, তো এই 8 বছর আগে তারা জিনিসটাকে বুঝতে পারে যে এই ফিল্মটা আমাদের ফিল্ম ছিল, এইটা আজকে স্বীকৃতির আগেই তারা স্বীকৃতি দিয়েছিল, তবেই তো আমাকে ফান্ডিংটা করেছিল আর কি। এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় আনন্দের, যে জয়ী হয়ে গেল আমার সেই সমর্থকরা, যারা অর্থনৈতিক সাহায্য সহ নানান ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আমাদেরকে সহায়তা করেছিলেন। আপু, অভিনয় করার সময় ভেবেছিলেন যে এই সিনেমা তো আপনার অভিনয় সেরা হবে? না, আমার মনে হয় পৃথিবীর কোনো ডিরেক্টর, পৃথিবীর কোনো অভিনেতা, অভিনেত্রী বা কলাকুশলী বা যারা কাজ করেন সিনেমাটার সাথে, তারা কখনোই কেউ ভাবে না বা এটা ভেবে কাজ করে না যে আমি এটা অনেক বড় পুরস্কার পাবো বা পুরস্কৃত হব। আমার মনে হয় সেটা যদি ভাবে তাহলে একদম 100% আউটপুটটা কারো ভিতর থেকে আসবে না। যখন কেউ কাজ করে বা আমি যখন কাজ করেছি, তখন আমার কাছে মনে হয়েছে এই গল্পের ভেতরে যে চরিত্রটা রয়েছে পুতুল, সেটাকে 100% করবার দায়িত্ব শুধুমাত্র আমার।
এটা পুরস্কার পাবো কি পাবো না এটা নিয়ে যদি আমি ভাবি তাহলে আমার অভিনয়ের অটাও হবে না। আচ্ছা। তো আমি হয়তো আমার কাছে মনে হয়েছে সিনেমাটা দেখে যে আমি এটা 50% দিতে পেরেছি শুধুমাত্র ডিরেক্টর যারা এবং সাথে যারা আছেন তাদের সহযোগিতায়। কারণ অনেক ভুল আমার কাছে মনে হয়েছে যে এটা এখন হলে এরকম করতাম, তখন হলে এরকম হতো। এটা আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সব আর্টিস্টেরই শিল্পীরই, মনে হ্যাঁ। হয়। এবং একজন আমাকে আজকে বলছিলেন এটা মনে হওয়াটা ভালো, আমাকে বলছিলেন। তো যাই হোক, তো সেই জায়গা থেকে যখন একটা ডিরেক্টর একটা সিনেমা কেন যে কোনো কিছু নির্মাণ করেন তখন আমার মনে হয় না উনি যদি মাথায় রাখেন হ্যাঁ আমি এটা নোবেল প্রাইজ পাবো, এটা আমি অস্কার পাবো, তাহলে কাজের আউটপুটটা ভালো আসবে না। উনি শুধু তার দায়িত্বটা একদম 100% দিতে পারলেই হয়তো বা সেই কাজটি একটা জায়গায় যেয়ে পৌঁছাবে। তো প্রত্যেকেই তাই করে। বাহ ভাইয়া, গল্পের শুরুর ব্যাপারে জানতে চাবো, একদম সংগ্রামের শুরুর কথা। সংগ্রামের শুরু মানে অন্যরকম আর কি, যেটা হচ্ছে যে আমি যেদিন গল্পটা প্রথম মানে আমার মানে মাথায় চলে আসে, এটা মধ্যরাতেই বলতে গেলে, আমি আমার স্ত্রী আমরা পাশাপাশি শুয়ে আছি, ওই রকম একটা সময় ওনাকে ফোন করেছে আর কি। ফোন করে চরিত্রের ব্যাপারে বললাম যে এরকম একটা চরিত্র আপনি কি করবেন কি না। তো ওর সঙ্গে কথা বলার সুবিধা হচ্ছিল ওনার সঙ্গে যে আমি তো দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে কাজ করতেছি। আমার জীবনে যে 3টা ফিল্ম, এই 3টা ফিল্মের 3টাতেই মুখ্য চরিত্র উনি করেছেন। তো আমি আসলে নতুন কারোর সঙ্গে আপনার রিস্ক নিতে চাই নাই, কারণ এটা তো একটা মানে ধরেন আরো 3 বছর ধরে আমাদের একটা বন্ডিং, এবং এই স্বল্প দৈর্ঘ্যগুলো যখন করছিলাম তখনই মনের ভিতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে এই টিমটাকে নিয়েই আমরা মানে ফিচার ফিল্ম করবো আর কি। তো যখন ওনাকে বললাম, এবং মজার ব্যাপার হচ্ছে স্ক্রিপ্ট ডেভেলপ হচ্ছে, উনিও ওনার চরিত্রের ব্যাপারে বোঝাপড়া তৈরি হচ্ছেন আর কি। এবং এইটা কিন্তু হঠাৎ করে ধরেন আমাদের অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কাস্টিং করলাম, আমি স্ক্রিপ্ট পাঠাই দিলাম, তারপরে আর্টিস্টকে বললাম যে আপনি এই চরিত্রে অভিনয় করেন। এইখানে একটা প্যারালাল ঘটনা ঘটছে যে আইনুন পুতুল এবং সাতায়ের পুতুল, এই 2 পুতুল থেকে যে ট্রানজিশন টাইমটা স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে চরিত্রেরও ডেভেলপমেন্ট হয়েছে আর কি। আমার বিশ্বাস যে আমি এইভাবেই আপনাকে চেষ্টা করছি ইনপুট দেওয়ার। কখনো কখনো গ্রুমিংয়ের জন্য আমরা ওই এলাকায় গিয়েছিলাম, শুটিংয়ের আগে ঘুরেছিলাম। তো বিষয়গুলো এইভাবে কাজ করে আর কি। মানে ধরেন আমাদের এই স্ট্রাগলগুলোকে একসঙ্গে করলে হয়তো বলা যায় যে এটা একটা মহাকাণ্ড ঘটছে, কিন্তু আমরা খুব ছোট ছোট করে করছিলাম বলে এখন আর আমাদের কাছে এটা অনেক বড় কিছু মনে হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, মা যখন সন্তান জন্ম দেয়, এই যে একটা বড় কষ্ট ভোগ করে, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে সে কিন্তু ওর বিগত দিনের কষ্ট ভুলে যায়। তো আজকে যেটাকে আপনি স্ট্রাগল বলতেছেন, আমার কাছে মনে হলো এই মনে হয়ে গেছে আর কি, কারণ আমি আমার সন্তানের মুখটা দেখে ফেলছি। তো আমার মধ্যে এখন আর ওই কষ্টটা নাই। বা আমাদের যে যুদ্ধের কথা, আমার মনে হচ্ছে যুদ্ধ না, আমার মনে হয় তুর্কিতেই আমি চলে আসলাম, একটা ফুলসজ্জার পালঙ্কে বসে আমি চলে আসলাম এইমাত্র, এরকম মনে হচ্ছে। মানে যে যুদ্ধটা তখন মনে হয়েছিল যুদ্ধ, যুদ্ধ, কিন্তু এখন আর মনে এখন হচ্ছে আমার না। মাঝে মাঝে উনি তো জনক, ওনার জায়গাটা আলাদা, আমি এখানে তার হাতের পুতুল। তো আমি একটু মানে একেবারেই হচ্ছে ব্যক্তিগত কি বলবো ফিলিংস, সেটা হচ্ছে যখন ওখানে কাজ করেছি এখন আমার কাছে এটা মধুর স্মৃতি। বিকজ অফ এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা। হ্যাঁ, ওখানে অনেক বড় বড় 5 স্টার নেই, 5 স্টারে থাকলে হয়তো বা এই যে ফিলিংসটা, এই যে পুতুল হবার যে জার্নিটা, সেটা হতো না আসলে। আমরা থেকেছি আমাদের বাড়িতেই, ওখানে যারা ছিলেন লোকাল বাড়িতেই আমরা থেকেছি, স্থায়ী মানুষের সঙ্গে এই কানেক্ট করা আর কি। এই যে আমার এখনো ওটার কথা মনে পড়ে, ওই জায়গাটার কথা মনে পড়ে। সেই সন্ধ্যার সময় আমরা যখন শুটিং শেষ করে এসে একটা হোটেলে আমরা পুরি খেতাম, সেটার কথাও আমার মনে পড়ে। আমরা রিমির বাড়িতে ছিলাম, সেই রিমির বাড়িতে অনেক কনকনে শীতের মধ্যে আমরা খুব সকালবেলা উঠে গোসল করতাম, সেটার কথা মনে পড়ছে, মানে ঠান্ডা এত বেশি ছিল। আবার আমার একটা কথা খুব মনে পড়ে, যখন বন্যা হলো তখন চোরাবালির একটা জায়গায় সুমন ভাই পুরোটা ডুবে গেলেন। আহারে, সেটাকে উদ্ধার করবার জন্যে কি কি করা হয়েছে, এবং সুমন ভাই এইটুকুন ডুবে গেছে, এখন শেষ, আমার ডিরেক্টর শেষ, মানে আমার সিনেমা শেষ, আমি শেষ, সব শেষ। কত কিছু স্মৃতি যেটা এখন মধুর মনে হচ্ছে যখন এই যে এই স্ক্রিনের এই শটটা নিতে, এইটা, হ্যাঁ, মানে এই আমি জায়গাটাতে চোরাবালিতে পড়ে আশেপাশে ছিল। গেছিলাম আর কি। হ্যাঁ, উনি আসলে দেখেন, উনি আসলে আমাদেরকে সেভ করতে চেয়েছিলেন, উনি দেখতে চেয়েছিলেন ওনার কোথায় নৌকায়, হ্যাঁ, গেলে আমরা ভালোভাবে এই শটটা দিতে পারবো, সেটা উনি রেকি করতে যেয়ে উনি নিজেই ডুবে তারপর গেছেন। উঠেছেন কিভাবে? হ্যাঁ, আমাদের স্টাফরা উঠলো কিভাবে? ধরে এদিকে এক হাতে ক্যামেরা আমার টেনশন হচ্ছে ক্যামেরাটা যেন ভিজে না যায়, কারণ আগের শুটিং এর ফুটেজ গুলো তো ওখানে আছে। পরে আমাদের টিম মেম্বাররা আছে, ওরা ধরে, ওরা তো অভ্যস্ত। আমরা নৌকাতে ছিলাম সবাই, সুমন ভাই একা একাই গেছেন ওখানে,
গেছেন যে এই দৃশ্যটা করবার জন্য পারফেক্ট আছে কিনা। ও মা, ওটা যে চোরাবালি তো কেউ মানে বোঝার কথা না। সুমন ভাই গেলেন এ পর্যন্ত। মানে আমার কনফিডেন্স ছিল আমি সাঁতার জানি, ওরা তো সাঁতার জানে না। এটা তাও আবার যখন আমি মানে আপনার নদী পার হয়ে গেলাম, একদম সেই ভরা নদী তিস্তা, সেইটার মাঝখানে যখন গিয়ে ওনারা উপস্থিত, আমি বললাম আপনার সাঁতার জানেন? বলছে সাঁতার জানি না। তো সেই মানুষগুলোকে নিয়ে আমি ভরা নদীর মাঝখানে নৌকা নিয়ে বসে আছি। তখন তো আমার টেনশন যে ওদেরকে নামানোর আগে আমাকে দেখতে হবে। স্রোত ছিল, হ্যাঁ। তো পরে নামার পরে যে ঘটনাটা ঘটলো যে আমি মানে ভাবছিলাম যে আমি সাঁতারে ইয়ে করবো, কিন্তু চোরাবালিতে সাঁতার কাজ করে না। হ্যাঁ, তো পরে যা হোক আমাকে সেভ করা হয়েছে। আমরা একটু লোকেশন জায়গা চেঞ্জ করে একটা মানে ধরেন সেফটি ফার্স্ট আর কি, এখন সেটা আমরাই করতাম, নিজেরাই করতাম। তো ওই জায়গাটা থেকে একটা স্মৃতি আছে। কিন্তু আমরা ফাইনালি সুস্থভাবে যে ফিরতে পারছি ওই রকম থই থই করা পানিতে, এইটার জন্য আমি স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কি। ব্যক্তিগত পুতুল থেকে গল্পের চরিত্রে হয়ে ওঠার গল্প জানতে চাচ্ছি। গল্পের জনক একটুখানি বললেন। তো উনি যেদিন বলছিলেন আমাকে রাত্রেবেলা, আমার শুধু এই গল্পটা তখন তো শুধু গল্প ছিল, অনেক কিছু বাকি ছিল না, সংলাপ টংলাপ অনেক বাকি ছিল। কিন্তু আমার গল্পটা শুনে আমার মনে হয়েছে এই ক্যারেক্টারটা যদি আমি না করি তাহলে আমার এই অভিনয়ের জীবনে পুরোটাই মিথ্যা হবে, অসম্পূর্ণ থেকে যাবে। সহজ কথা, এই গল্পটা এটা আমার নিজের গল্প। এখানে অনেক কিছু আছে যেটার ভিতর দিয়ে আমি আসলে এসেছি। এটা আমি হয়তো বা কাউকে বলিনি। এই সিনেমাটা যারা দেখেছেন তারা হয়তো বা ভাববে আচ্ছা পুতুল তো এই করেছে, কিন্তু আমি জানি এটা আমি আসলেই পুতুল। হ্যাঁ, তো যখন আমি শুনেছি তখন আমার মনে হচ্ছে এটা আমাকে করতে হবে। এই সিনেমাটা কি হবে না হবে এত কিছু ভাবিনি আমি। আর আমার না সুমন ভাইয়ের প্রতি এক ধরনের আত্মবিশ্বাস জন্মেছিল একটা জায়গা থেকে। আমার প্রথম সিনেমা মানে শর্ট ফিল্ম আমরা করেছিলাম একসাথে, পৌনপণিক, সেকেন্ডটা ছিল অঙ্গজ। কিন্তু পৌনপণিক করার পরে একটা পৌনপণিক চলে গিয়েছিল কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে আমরা ভাই ব্রাদার মিলে, স্বজন ভাই, মানিক ভাই, সুমন ভাই, আমি মিলে সেটার ফেস্টিভ্যালে আমরা অ্যাটেন্ড করেছি, আমরা অনেক ঘুরেছি। যদি একটা শর্ট ফিল্ম পৌনপণিক আই থিঙ্ক 17 মিনিট ছিল, 17 মিনিট 17 সেকেন্ড, সেটা যদি যায় ওরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালে, তো সুমন ভাই যা করবেন ভেবে চিন্তা করবেন। উনি খুবই ক্যালকুলেটিভ একজন মানুষ, যে না বুঝে উনি পাটা দিবেন না, এইটুকুন বিশ্বাস তার প্রতি আমার ছিল পৌনপণিকের পরে। তখন আমার কাছে মনে হলো উনি এই গল্পটা বলছেন, উনি যদি সত্যি মেক করেন এবং সত্যি যদি আমার কথাই ভাবেন, আমি প্লিজড। মানে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে এবং মনে হবে যে না, এই কাজটা আমাকে করতে হবে। আমার খালি মনে হয়েছে আমি এই কাজটা করতে চাই, এই ক্যারেক্টারটা করতে চাই। এইটা কোথায় যাবে, এটা পুরস্কার পাবে কি পাবে না, বা এটা সিনেমা হলে যাবে কি যাবে না, এত কিছু ভাবিনি। জাস্ট অভিনয়টা করতে আমি ওর একটু মুখের কথা কেড়ে নিয়ে বলি। প্লিজ। সেটা হচ্ছে যে পুতুলের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে সে হয়ে যায়। এবং হয়ে যাওয়ার তার ব্যক্তিগত প্রিপারেশন তো আমি জানি না, যেহেতু তাকে আমি শুধু সেট ছাড়া আর কখনো ওনার জীবন এবং জীবিকা বা ওনার চর্চার ব্যাপারটা আমি দেখি নাই। কিন্তু আমার কাছে যেটা আত্মবিশ্বাসের জায়গা সেটা হচ্ছিল যে একটি ঢাকায় বসবাস করা নাগরিকের পুতুল হয়ে ওঠা খুব কঠিন কাজ। এটা যেমন তেমন ব্যাপার না। এটা ধরেন আপনার শারীরিক, মানসিক এবং মানে আত্মিক, এই পুরা তিনটা জিনিসকে যদি আপনার না ভাঙতে পারে তাহলে এই মানুষটা হয়ে উঠবে না। এবং আমি নির্মাতা হিসাবে খুবই মানে খুঁতখুঁতে মানুষ আর কি, না হইলে হবে না। আপনি শুটিংয়ের সময় ওই যে পুতুল লালু আসে, পুতুল পড়ে যায়, পুতুল দৌড়াতে দৌড়াতে পড়ে যায়, যে সিনটা আছে, ওই সিনটাতে উনি রিয়েলি পড়ছেন এবং সেটা যতক্ষণ পর্যন্ত হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি পড়ছেন। তো সেই জায়গাটায় যে পুতুল মানে একটা চরিত্রকে এত চমৎকার করে ধরতে পারে। যেমন আমি পৌনপণিকের একটা উদাহরণ দিতে পারি, আমার যে শর্ট ফিল্মটা ছিল যেটা দিয়ে ওনাকে দেখলাম যে উনি হচ্ছেন হলো রেলওয়ের পাশে একটি ভ্রাম্যমান পতিতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, ওনার চরিত্রটা ছিল এরকম। তো হঠাৎ করে ওনারা হাসাহাসি করতেছেন, বান্ধবীরা বা ওনার সহকর্মী যারা অন্যান্য পতিতারা আছেন বিভিন্ন জায়গায় দাঁড়ানো, এবং ওই হাঁটার মাঝখানেই উনি হঠাৎ করে একজন গ্রাহক যখন চলে আসলো, মুহূর্তের মধ্যে ওনার শরীরের ভিতরে খুব হালকা করে একটা পরিবর্তন দেখা দিল। ওই দিন আমার জাস্ট গুজবাম হয়েছে, যে আমি বললাম যে আমি যাকে নিয়ে কাজ করতেছি তাকে ডিরেকশন দেওয়ার যোগ্যতা আমি রাখি না, কিন্তু আমার সৌভাগ্য যে সে আমার ডিরেকশনে কাজ করতেছে। মানে হয় না, পৃথিবীতে অনেকগুলো মানুষ অযোগ্যতার ভিতরেও অনেকগুলো আপনার মানে গড গিফটেড কিছু মানে আপনার মানে আশীর্বাদ নিয়ে আসে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে পুতুলকে আমি ডিরেকশন দিচ্ছি, এইটা আমার কোনো না কোনো পুণ্যের ফল,
যে এইরকম একজন শিল্পী যিনি অভিনয়ের 16 কলা জানে, হ্যাঁ, এবং সব কিছু জানে, এবং মাঝে মাঝে ওনার সঙ্গে আমার আলাদাভাবে যখন কথা হয় তখন আমি অভিনয়ের তালিম কিন্তু নেই, মানে ওই জায়গা থেকে গুরু, কিন্তু একই মানুষ জানতেছে যে আমি কম জানি অভিনয় বিষয়ে, কিন্তু একই মানুষ আমার ডিরেকশনে যখন কাজ করতেছে তখন উনি ওনার প্রিভিয়াস যে জ্ঞানটা ওইটাকে সারেন্ডার করতেছেন, বিসর্জন দিচ্ছেন, দিয়ে উনি ডিরেক্টরের আর্টিস্ট হয়ে যাচ্ছেন। এইটা অসাধারণ, এটা সবাই পারে না, মানে জ্ঞানের অহংকার মানুষ ছাড়তে পারে না সহজে। যাও, আমরা কেড়ে নিয়ে আপনাকে শতাব্দী- প্রশংসা করে আর আমি আরেকটা স্তুতি করতে চাই, এটা আমি কেড়ে নিব, সেটা এটা কাট আনকাট যেটাই হোক না কেন। উনি আর্টিস্টের প্রশংসা করেছেন ঠিকই, এটা আমি আরেকটা ইন্টারভিউতে করেছি, বলেছি সুমন ভাইয়ের একটা খুব ভালো গুণ আছে, মনে করেন সব পচা গুণ, কিন্তু একটা খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে আর্টিস্টের প্রশংসা করলো না, আসলে বিষয়টা তা না। আপনি যদি একটা আর্টিস্টকে ছেড়ে দেন, স্পেস করে দেন, সময় দেন, সুযোগ দেন, তার ভেতরে তো ঢুকাই দিচ্ছেন যে তার ক্যারেক্টারটা কি 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 করতে হবে, দিলেন তার মতো করে স্পেসটা করে দিলেন, তাহলে ওই আর্টিস্ট অভিনয় করবে না তো করবেটা কি? আমার মনে হয় একটা ডিরেক্টরের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর্টিস্টকে স্পেস করে দেওয়া, অ্যাক্টিং করার স্পেস করে দেওয়া। উনি সেটা করে দেন। একটা দৃশ্য আছে সাতাওতে, আমি আমার সন্তানকে হারিয়েছি, তেমনি একটা আমার লালু যে তার মাকে হারিয়েছে, তাকে ধরে কান্নার দৃশ্য ছিল, গরুর বাছুর। হ্যাঁ, উনি জাস্ট ছেড়ে দিয়েছেন আমাকে, আমার কোনো তাড়াহুড়া করেন নাই, বলেন নাই যে শোনো 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 এটা এই করে এইভাবে কান্না করে শেষ করো, নো, আমাকে সেই সময়টা দিয়েছেন। সেটার যে একটা, এটা অভিনয় তো একটা ধ্যান জ্ঞান প্রার্থনা, এত সহজ না। আমরা যদিও অভিনয়টাকে খুব সস্তা মনে করে ফেলেছি, যে যে কেউ সব অভিনয় করতে পারে, যে কেউ বলতে পারে ভাই আমি তো পড়াশোনা করি না, অভিনয়টা করতে চাই, সরি কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, অভিনয় এত সহজ না, সস্তা না, জিনিস না। এইটাতে আমি রিগ্রেট ফিল করি যে এটা ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি, আজকে আমি বলতেছি ছেড়ে দেওয়া উচিত হয়নি, কারণ হচ্ছিল তাকে আমি ওই স্পেসটা দিছি, এবং একই সঙ্গে ওখানে টেকনিক্যাল অনেকগুলো পার্ট আছে, যে সে একটা বাছুরকে যখন জড়ায় ধরবে বাছুরটা উঠে দৌড়ও মারতে পারে, তো উনি ওনার ইমোশন ঠিক রাখতেছে, ওনার জেস্টার পোস্টার ঠিক রাখতেছে, ওইভাবে বাছুরটাকে ধরতেছে যেন বাছুরটা উঠে দৌড় না মারে। আচ্ছা, একই সঙ্গে সেই ইমোশনের এমন একটা অধ্যায়ে চলে গেছে যে আমি তো কাট বলে অন্য সেটে কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি, এর মধ্যে লোকজন দৌড়ায় এসে বলতেছে যে সুমন ভাই সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে, পুতুলের তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কি ঘরে গিয়ে দেখি সে প্রলাপ বকতেছে, ও সুমন ভাই আমার কান্না থামতেছে না, সুমন ভাই আমাকে বাঁচান, সুমন ভাই এর, মানে আমি একটু শকড যে এই মেয়েটা মনে হয় এই মারা যাচ্ছে, মানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ ও ইমোশন থেকে বের হইতে পারছে না। এইটা আমার ধরেন কোনো ফিল্ম স্কুল আমাকে যেটা শেখায় নাই, সেটা আমি মানে এটা আমার ধরেন এই চর্চার ভিতর দিয়ে আমি আধ্যাত্মিকতার একটা জায়গা বুঝতে পারছি, যে যদি আমার কাট করতে হয় আমার সঙ্গে সঙ্গে কাট করা যাবে না, ওই ইমোশন টাইমটাকে ওকে ঝেড়ে ফেলতে হবে, কারণ ও তো একটা জিনিসকে আত্মাকে ভর করেছে তার শরীরে, এখন সেই পারফরমেন্সটা যদি ও কমপ্লিট করতে না পারে মাঝখানে হলে ও শকিংয়ে পড়বে, যেমন সেন্সলেস একটা মানুষকে আপনি ছুরি দিয়ে গুঁতো দিচ্ছেন, তো ওর তো শরীরে একটা ফিল আছে কিন্তু ও হয়তো বলতে পারতেছে না বা ইয়ে হতে পারবে, তো ওর ভিতরে আত্মা এমনভাবে কাজ করতেছিল যে ওইটা আর বের হয় নাই, কিন্তু আমি মাঝখানে কাট বলে দিচ্ছি, আমার যতটুকু আমি খুব মানে একদম কি বলে, মানে আমি হয়তো জন্মাইছিলাম ফিল্ম ক্যামেরায় শুট করার জন্য। ভাইয়া আমাদের এখন একটা কার্ড দরকার, অবশ্যই বিরতি, ছোট একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু সান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এখন স্বাধীন চলচ্চিত্রের যাত্রার গতি কি বাড়বে, কি মনে হচ্ছে? না, এইটা তো আসলে আমি খন্দকার ফ্যামিলির দরবেশ, কিন্তু এই লেভেলের দরবেশ না যে বলতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে হলো যে যাত্রা না বাড়লেও সময় বাড়ায় দিবে, কারণ বিষয়টা হচ্ছে হলো যে একই সঙ্গে দেখেন যে বাংলাদেশে আপনার একটি স্বাধীন চলচ্চিত্র আপনার সরকারিভাবে আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পাচ্ছে, একই সঙ্গে 3টা চলচ্চিত্র আবার রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনী হচ্ছে আর কি, মানে এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের যে অস্থিরতা, এই অস্থিরতাটা চতুর্দিকেই দেখা যাচ্ছে, তো সেই জায়গাটা থেকে মানে সেইটা বাড়াটা আরো অনেক আগে থেকে, মানে আজকে আপনি যে প্রোডাকশনটা দেখছেন এটা নিঃসন্দেহে প্রিপারেশন তো 5 বছর বা 4 বছর 3 বছর আগের, তো সেই জায়গা থেকে সেটা শুরু হয়ে গেছে অনেক আগে, এখন আমরা রেজাল্ট পাচ্ছি। তবে আমার মানে টেনশনে অন্য জায়গায়, সেটা হচ্ছে এই বাতাবরণের জায়গাগুলোকে যদি আমরা জাতীয়ভাবে এবং সরকারিভাবে সহজ করে না দেই, তাহলে এইটা হয়তো একটা সময় গিয়ে থেমে যাবে।
অনেক পুরস্কারে আমন্ত্রণ না পাওয়া মেয়েটি আজ সেরা অভিনেত্রী, এটা নিয়ে কি বলবেন? না, উনি তো আজ পর্যন্ত কোনো পুরস্কারে অ্যাটেন্ডই করেনি, এইটাই প্রথম। সেটাই বলছি, হ্যাঁ, আজকে সেরা অভিনেত্রী উনি, এটি নিয়ে কি বলবেন? অনেক পুরস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া, অনেক পুরস্কার অনুষ্ঠান কি আমি ঠিক জানি না কোনটা কোনটা, সেটা কোথাও আমি বলেছিলাম কিনা সেটাও আমি জানি না। তবে হ্যাঁ, অনেকেই হয়তো বা ভাবতে পারে যে বাংলাদেশে একটু নাম করা পুরস্কার অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু সেটা নিয়ে তো আমার কখনো আফসোস ছিল না। যাই হোক, হোয়াট এভার, আজকে সেরা সেটা তো আসলে এটা আমি মনে করি নসিবে যা আছে, মানে যা আছে তাই আসে আসলে, সেটাকে তো আসলে খণ্ডানোর কেউ নাই। সবকিছু পূর্ব নির্ধারিত, আল্লাহ পাক সব লিখে রাখছেন। তো এখন কি বলবো আর ঠিক বুঝতে পারছি না। যারা আমাকে মার্কিং করেছেন, যারা মনে করেছেন যে পুতুল, আইনুন পুতুল এই পুরস্কারের যোগ্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিধাতাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার যে জার্নিটা ছিল, এই জার্নিটাতে কোনো না কোনো আধ্যাত্মিকভাবেই হোক উনি অপেক্ষায় ছিলেন সাতাওয়ের জন্য। মানে আইনুন পুতুল তার জীবনের সিনেমার কেরিয়ার শুরু করবে সাতাও দিয়ে, এইটার অপেক্ষায় ছিল। এর মাঝখানে যে ওনার চলচ্চিত্রের অফার ছিল, বিষয়টা এরকম না। আমি তো ওর সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি ওনার সঙ্গে, তো সেই জায়গাটায় আমি যেটা দেখি সেটা হচ্ছিল যে এতগুলো প্রপোজালকে ফিরিয়ে দিয়ে ফাইনালি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের প্রপোজালকে অ্যাকসেপ্ট করা, তার মানে এই দিব্য জ্ঞানটা ওনার আছে যে কোনটাতে কাজ করা যাবে কোনটাতে যাবে না আর কি। কিন্তু ভাইয়া, 100 টাকার বিনিয়োগ থেকে যাত্রার গল্পটা মনে পড়ে। হ্যাঁ, এবং বারবার আমি সেই কথাই বলছি, 1559 জন মানুষ, এর মধ্যে অধিকাংশই হচ্ছে 100 টাকার বিনিয়োগের মানুষ, যারা বিনিয়োগ করেছিলেন আর কি। তারপরে তো আরও অনেক অনেক ঘটনা ঘটে যায়, এটা কখনোই ভুলতে পারবো না। এবং এই 1559 জন মানুষের গণ অর্থায়নের টাকাটা যদি না আসতো, আমি এই ফিল্মটা নির্মাণ করতে পারতাম না। এই ফিল্মটা উচিত ছিল যে সরকারি প্রণোদনায় যদি হতো তাহলে অনেক ভালো ছিল, কারণ এটা একইভাবে গণমানুষের কথা বলে, একইভাবে আমার সাংস্কৃতিক বিষয়টাকে বিস্মৃতিতে রূপ যেন না নেয়। তো সেটা আমি পাই নাই, যেহেতু আমি পাই নাই সেহেতু আমি গণ অর্থায়নে গিয়েছি। গণমানুষ মনে করেছে আজ থেকে আরও 8 বছর আগে যে এই ফিল্মটা আমাদের দরকার, তারা অনুদান দিয়েছেন। অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ বেড়েছে বা দায়বদ্ধতা কি বেড়েছে? চ্যালেঞ্জ না, দায়বদ্ধতা তো কিছুটা হয়। কিরকম হয় যে আগে হয়তো অনেক কিছুই না ভেবে অনেক কাজই করে ফেলেছি, এখন আমার পেছনে একটা সিল লেগে গেছে, তো কাউন্টেবল হয়ে গেছি আর কি। তো এখন সবাই ভাববে যদি আমি যেন তেন কাজ করি, মানে আমি কোনো কাজটাকেই ছোট করছি না, কিন্তু ওই যে ছোট বড় হিসাব করবার জন্য দর্শকরা আছেন, তারা যেন এভাবে না বলে আরে আইনুন পুতুল এরকম একটা কাজ কেন করলো, এখন তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এখন ওকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। সেই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু বেড়েছে বা হয়েছে। তো এখন আমাকে কাজ করতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, এটা না সেটা, সেটা না ওটা। তাতে করে আমার অনেক কিছুই হবে, আমি বেকারও হব, অনেকের কাছে মনে হবে আরে পাঠ হয়ে গেছে, সরি এরকম ভাবে বললাম, মানে ওনার অনেক একটু ভাব হয়ে গেছে, এখন তো আমাদের সাথে কাজ করছে না, এর করছে না। কিন্তু সত্যি একটা মানুষের সফলতা বলেন বা পজিশন বলেন, মানুষকে অনেক কিছু হিসাব করতে শেখায়। হ্যাঁ, একটা স্কুলের মেয়ে যেমন যা করতে পারে, যা যা ইচ্ছা তাই করতে পারে হয়তোবা, কিন্তু একটা ইউনিভার্সিটির মেয়ে সেটা পারে না। ওই জায়গা থেকে অভিনয়ের একটা স্তর হয়তোবা রয়েছে। 2 দিন আগেও হয়তোবা আমি আইনুন পুতুলই ছিলাম, এখনো আইনুন পুতুল আছি, কিন্তু একটা সিল পড়ে গেছে, কি স্বীকৃতি আর কি, স্বীকৃতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে, এবং আল্লাহর কাছে আমি অশেষভাবে তার কাছে চাই যে আল্লাহ যেন আমার ভিতরে অহংকারটা না তৈরি করে, কারণ আমি এরকম অনেক কিছু শুনেছি আশেপাশে যে অহংকার বোধ তৈরি হয়, হ্যান হয় ত্যান হয়। আমি যা আছে তাই থাকতে চাই, শুধুমাত্র কাজটা একটু ভালো করতে চাই। এমনিতেই আমি 2 বছর একটা গ্যাপ আছে আমার কাজে, আমি অনেকদিন ধরে কাজ করছিও না, এখন যদি করি তাহলে একটু ভেবেচিন্তে ভালো কাজই করব। নির্মাতা হিসেবে দায়বদ্ধতা বেড়ে গেল কিনা? আমার আসলে কোনো কালেই দায়বদ্ধতা ছিল না। মানে দায়বদ্ধতা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার যেহেতু আপনি মানে শিল্পীর মনটাই হচ্ছে স্বাধীন চেতা, ও কোনো ফর্মুলা বা এই কাজটাই করতে হবে, যে কাজটা আমার কাছে মনে হচ্ছে এটা না করলে আমি বাঁচবো না, আমি সেই কাজটাই করব। এখন এরপরে সেটা ভালো হইলো না খারাপ হইলো সেটা বিবেচনা হবে। আর আমি যে পুরস্কৃত হয়েছি এটা তো আমার মানে পোস্টপেইডে, আমি তো অগ্রিম পাইনি, তাহলে আমার চাপ কি? আমার যেটার জন্য আমি পেয়েছি সেটা শেষ, এর পরের অধ্যায়টা আলাদা।
তো চাপ নিয়ে কোনো শিল্পী কাজ করতে পারে? মানে আমাকে আরেকটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে হবে এই ধরনের কোনো আকাঙ্ক্ষা তো আমার নাই। আর যেটা ওনার জায়গা থেকে একটা কথা উনি বলেন নাই, সেটা আমি বলে দেই, সেটা হচ্ছে যে উনি প্রথম থেকেই চুজি। আজকে যে দায়বদ্ধতার কথা বলছেন, যে এই স্বীকৃতি যে ওনাকে দায়বদ্ধতা বাড়ায় দিল, যদি এই স্বীকৃতি তাকে দায়বদ্ধতা বাড়ায় না দিত, তার আগে আমি অনেকগুলো কাজ তার দেখতাম, যে অনেক বাজে কাজ আমি দেখতাম মানে ফিল্মের ক্ষেত্রে, কিন্তু সেগুলো তো দেখি নাই। তার মানে উনি দায়বদ্ধতা নিয়ে অ্যাজ এ শিল্পী হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতা উনি ক্যারি করছেন সেই আগে থেকেই। তো এখন একটা স্বীকৃতি যে তার দায়বদ্ধতার জায়গায় আরো বাড়ায় দিল, সেটা ভালো, কিন্তু আমার মনে হয় না যে এটা নতুন করে ওনাকে চর্চা করতে হবে, কারণ এটা উনি তার শিল্প জীবনে এটা করেই আসছেন গত 20 বছর ধরে। আমরা সাঁতাও নিয়ে আরো কথা বলবো আরো একটি বিরতির পর। দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। সামনে কি নতুন কাজ আসছে দুজনের কাছে জানতে চাচ্ছি। নতুন কাজ আমরা তো সবসময় কাজের ভিতরেই থাকি, কিন্তু একটা কাজ যখন আপনার মানে কাজ বলে স্বীকৃতি মানে পরিচয়টা তৈরি করে সেই পর্যায়ে এখনো যায়নি আর কি। এটা আমার ক্ষেত্রে আর কি। আপনারটা বলেন। টুকটাক করে আগাচ্ছি আর কি। আমি যেহেতু অনেক দিন ধরে একটু কাজ স্টপ রেখেছি, তো এখন আবার শুরু করছি, কিন্তু খুবই আমি স্লোই যেতে চাই। সিনেমা ইন্ডাস্ট্রি কেমন আছে, কি মনে হয়? ইন্ডাস্ট্রি তো নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় যাচ্ছে। আমরা ঈদকে কেন্দ্র করেই শুধু এন্টারটেনমেন্ট দেখি, আর এর বাইরে নেই। তো সেইটাকে হয়তো, যেমন আমাদের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমাদের একদল তরুণ একসঙ্গে কাজ করছে, তো একাই রায়হান রাফির পক্ষে হয়তো এই ইন্ডাস্ট্রি রক্ষা করা সম্ভব নয়। এরকম আরও রায়হান রাফি আমাদের দরকার আর কি, যারা এন্টারটেনমেন্ট পার্ট বা ইন্ডাস্ট্রির যে মেইন স্ট্রিমের যে জায়গাটা, ওই জায়গাটা হয়তো তৈরি করবে। আপু কিছু যুক্ত করবেন? না, এটা ভাইয়াই ভালো বলতে পারবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান কবে নাগাদ হতে পারে, বা ওই দিন পরিকল্পনা কি দুজনের? পুরস্কার প্রদান পরিকল্পনা এখন পর্যন্ত আমরা জানি না। এটা সম্ভবত ওনাদের কিছু প্রসেস আছে, এগুলো শেষ করেই হয়তো আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে শুধু প্রজ্ঞাপন হয়েছে, এবং পুরস্কার প্রদানে ওই পুরস্কার নিতেই যাব, এইটুকুই পরিকল্পনা। আমরা চাই সেই দিনটি ভালো যাক, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অপর নাম বিতর্ক। কি বলবেন এই নিয়ে, দুজনের কাছে জানতে চাচ্ছি। বিতর্ক একমাত্র পথ বিশুদ্ধ হওয়ার। বিতর্ক থাকবেই, বিশুদ্ধতার দিকে আমরা আরো এগিয়ে যাব। আপু? কোন সময় বিতর্ক ছিল না? প্রত্যেক ইয়ারেই ছিল, থাকবে, এটি স্বাভাবিক। সব বিতর্ক ছাপিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। অবশ্যই। এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি কেমন আছে আমাদের, বর্তমান অবস্থা কোন দিকে যাচ্ছে? বর্তমান অবস্থা ভালোর দিকে যাচ্ছে, এবং একই সঙ্গে আপনার আরো কমার্শিয়াল নির্মাতাদের প্রয়োজন, যারা আরো বেশি ফিল্ম তৈরি করতে পারে। আপু কিছু বলবে? না, ওইটা ভাইয়াই ভালো বলতে পারবে, উত্তর দিচ্ছি না। না, এটা নিয়ে আমিও এই কথাটা বলতে চাই যে আমার মনে হয় যে বর্তমান অবস্থাটা ভালো, সামনের দিকে আসলেই ভালো যাবে। এবং আমি সবসময় বি পজিটিভ রক্ত, বি পজিটিভ থিঙ্কিং আমার। যে দেখেন কত ভালো ভালো সিনেমা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ইয়ারেই হচ্ছে। এবং এই যে ভালো সিনেমা না হলে তো পুরস্কারও হতো না, তো এটাও একটা ভালো দিক। মাঝখানে তো অনেক ভাটা পড়েছিল, তো হবে, তো ধীরে ধীরে হবে, একেবারে একদিনেই হতে হবে এমন কোনো কথা নেই। তো ওই যে রায়হান রাফি ভাইয়ের কথা বললো না, উনি কত ভালো সিনেমা বানাচ্ছেন, আরো কত 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 সিনেমা আসছে। তো এরকম সিনেমা নিশ্চয়ই আরো সামনের দিকে আসবে, এবং নিশ্চয়ই চলচ্চিত্রের জায়গাটা ভালো হবে। আপু, আপনার অভিনয়ের কথা জানতে পেরেছি, আপনার পড়াশোনার ব্যাপারে জানতে চাচ্ছি। আপনি তো অভিনয়ের উপরে পড়াশোনা করেছেন, একজন অভিনেত্রীর জন্য পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ? 100% গুরুত্বপূর্ণ। আমি কিভাবে এটা কাজে দিবে? অনেকেই তো অভিনয়ের উপর পড়াশোনা করেন না। যারা করেননি, কাজ করছেন, তাদেরকে ভীষণভাবে রেসপেক্ট করছি। এবং তারা যে খুব খারাপ অভিনেত্রী তারা কিছুই জানেন না, একদম না। এটা তো বিষয়টা আসলে ভেতরে থাকার ব্যাপার। আমার কাছে মনে হয় এমন না যে আমি অভিনয়ের উপরে পড়াশোনা করেছি, থিয়েটারের উপরে পড়াশোনা করেছি বলেই আমি খুব ভালো অভিনেত্রী, বিষয়টা তা না। কিন্তু এমনও আছেন যে হ্যাঁ অনেক পড়াশোনা করেছেন, এই অভিনয়ের বাইরে চলে গেছেন, ব্যাংকার হয়েছেন, অনেকে অনেক কিছু হয়েছেন, তারা হয়তো বা এইটার প্রতি আগ্রহ নেই, বা ওনার ভিতরে এই কি বলবো প্রতিভা বলেন, সাধনা বলেন, চর্চা বলেন, কোনোটাই নেই।
নাই থাকতে পারে, এক একটা মানুষ এক এক রকম হবে, এটি স্বাভাবিক। যারা পড়াশোনা করে আসেনি, যারা থিয়েটার করে আসেনি, তারা যে খুব খারাপ স্টুডেন্ট বা খারাপ অভিনেত্রী, খারাপ মডেল, নো। এটা আমার কাছে মনে হয় এই যে একেবারেই ভেতরের ব্যাপার, এটা চর্চার ব্যাপার। গড গিফটেড তো থাকেই অনেক মানুষই, তারাও অনেক ভালো কাজ করছেন যারা এখন থিয়েটার থেকে আসেননি বা ইয়ে থেকে অনেক ভালো কাজ করছেন। কিন্তু আমার ক্ষেত্রটা ডিফারেন্ট, আমি এতটা ভালো কেউ না যে আমার অনেক কিছু প্রতিভা আছে টাছে। আমি একদম ছোটবেলা থেকে ক্লাস 3 থেকে আমি থিয়েটার করা মানুষ। তো থিয়েটার থেকে আসার পরে আমি থিয়েটারের উপরেই পড়াশোনা করেছি। এখন যদি বলেন যে মিডিয়ার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে আপনার থিয়েটার কেমন সহযোগিতা করেছে, আমার ক্ষেত্রটা ডিফারেন্ট, 100% করেছে। যখন আমি মিডিয়া বলেন আর যেখানেই বলেন, মঞ্চ বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, বিজ্ঞাপন চিত্র বলেন, সবই তো অভিনয় না, আমাকে তো একটাই কাজই করতে হচ্ছে, আমাকে তো আলাদা কিছু করতে হচ্ছে না, কিন্তু সবগুলোই টেকনিক্যাল জায়গাটা আলাদা। সেখানে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমার অভিনয়টাকে করা, সেটা একটু টেকনিক্যালি, মঞ্চটা একরকম, এক একটা মাধ্যম এক এক রকম। তো যখন আমি একটা ক্যারেক্টারকে বিল্ড আপ করবো, তখন আমার থিয়েটারের পড়াশোনা আমাকে 100% আমাকে হেল্প করেন, এটা আমার ক্ষেত্রে। That's it. কিন্তু একজন নির্মাতা কিভাবে প্রস্তুত হতে পারে? পড়াশোনার বিকল্প কিছু নেই। প্রথম জিনিস হচ্ছিল পড়াশোনা আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা দিবে সেটা হচ্ছে কি কি করা যাবে না। আমি দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বারবার ঠকে ঠকে অভিজ্ঞতা অর্জন করা, আর একটা আছে যে আমার আগে আরও অনেক এক্সপিরিয়েন্স ফিল্ম মেকার বা অনেক এক্সপিরিয়েন্স ফিল্ম স্কলার তারা অলরেডি লিখে গেছেন। তো ওই লিখে যাওয়া জিনিসগুলোকে যদি আমি আগে থেকে জানতে পারি তাহলে আমার ওই ভুলগুলো করার সম্ভাবনা কম। তার মানে আমার যে ক্ষণস্থায়ী যে স্বল্প আয়ুর জীবন, এই জীবনে আমি আরও অনেক কাজ করতে পারি। আর তাছাড়া যেটা হচ্ছিল জেনে কাজ করলে সেই কাজটার ভিতরে আলাদা এক ধরনের শক্তি থাকে, না জেনে করলে হয়তো লাগতে পারে, অথবা মানে বাঁশ ঝাড়ে ঢিল ছোড়ার মতো যে কোনো না কোনো বাঁশে লেগে যাবে। তো সেই জায়গায় পড়াশোনার বিকল্প নাই, চর্চার বিকল্প নাই, আর চিন্তার বিকল্প নাই, এই তিনটা সমন্বয় করতে হবে। গন্তব্য তো মানে ওকে, সফলতার তো শেষ নেই, তবুও গন্তব্য কত দূর, শেষ গন্তব্য কোথায়? শেষ গন্তব্য মানে নিজেকে কোথায় দেখতে চান সাফল্যের দিকে? কবর পর্যন্ত। এক্স্যাক্টলি, এত কিছু কখনোই ভাবিনি আমি, কখনোই কোনোদিন। যাচ্ছি, যাই, দেখি না কি হয়, সামনে যেটা আসবে সেটাকেই ফেস করবো, দ্যাটস ইট, আর কিছু না। আর ভাইয়ার? গন্তব্য তো আমার জানা নেই, আমি সবসময় যাত্রী হিসেবেই থাকি এবং আমি আমার জার্নিটাকে এনজয় করি। এ কোথায় নিয়ে যাবে এটা নিয়ে, ধরেন আজ থেকে যদি আপনি 20 বছর আমাকে আগে জিজ্ঞাসা করেন যে আপনি ফিল্ম মেকার হবেন কিনা, তখন তো আমি ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম এবং তখন আমি ইঞ্জিনিয়ার হয়েছি। তো পরে হঠাৎ করে মনে হলো যে আমার এই যাত্রা পথে আমার জন্মটা আসলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না। তো তখন আমি গেলাম হচ্ছিল ফিল্ম মেকিংয়ে, কারণ আমার ফিল হচ্ছে যে এই গন্তব্যটাই হয়তো আমার হবে। কিন্তু এইটাও যদি কখনো সামনে গিয়ে দেখা যায় যে না, আমার জন্ম অন্য কোনো কারণে, তখন আমি সেই পথে চলে যাব। জীবনের জার্নি এরকম। সেম। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।